সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আজকে জিওসিদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শুরু হয়েছে 10:15 নাগাদ। প্রায় 45-50 মিনিট বৈঠকে উপস্থিত ছিলেন জিওসিরা। যারা কাজে ব্যস্ত শুধু তাদের বাদ দিয়ে বাকি জিওসিদের ডাকা হয়েছিল। সেখানে কেউ চর্চিত চর্বণ হয়েছে। সেনাবাহিনী কর্তাদের বলে দেওয়া হয়েছে যে আপনারা মিডিয়ার সঙ্গে কথা বলছেন বলুন, আমি না করছি না, কিন্তু এমন কোনো বক্তব্য আপনারা পেশ করবেন না যাতে সেনার বদনাম হয় এবং সেনার মনোবলে ধাক্কা লাগুক। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমাদের আরো টহল বাড়াতে হবে। আরাকান করিডোরে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তার উপরে আমাদের কঠোর নজর রাখতে হবে। আর সেনা সদস্যরা, সেনা কর্মকর্তারা তাদের নিচুতলার কর্মীদের সঙ্গে যেন সব সময় সদাচরণ করেন এবং আলাপ আলোচনা মধ্যে থাকেন। কারোর মনে এইরকম যেন মনে না হয় যে তিনি অনাহুত বা তাকে কোন রকম ভাবে পাত্তা দেওয়া হচ্ছে না। অর্থাৎ সেনাকে একজোট করে রাখার বার্তা। তিনি এও বলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, তাতে সেনা বদ্ধপরিকর এবং সেনাবাহিনী সেই লক্ষ্যেই এগোচ্ছে। আমাদের সামনে এখন অনেক বড় কাজ, আমাদের সেই কাজ করতে হবে। তার জন্য আমাদের যা যা করা প্রয়োজন সেটা আমরা মিলিতভাবে করব, সকলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে করব এবং অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করব। সেনাবাহিনীর সম্পর্কে যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত অপপ্রচার চালানো হচ্ছে, সেই অপপ্রচার যারা করছে তাদের বিরুদ্ধে এবার সেনাবাহিনী কঠোর অবস্থান নেবে বলে জানিয়েছেন সেনাপ্রধান। আসলে কিছু ইউটিউবারকে দিয়ে মোহাম্মদ ইউনুস সেনাবাহিনী সম্পর্কে অপপ্রচারের একটা চেষ্টা করছেন নানান রকম ভাবে। তিনি তো এইগুলো ভালো পারেন, নিজের বাইল বাজানো, নিজের ঢোল পেটানো এবং অন্যের ক্ষতি কি করে করা যায় সেটা উনি কিন্তু খুব ভালোভাবে বোঝেন। ফলে এখন কিছু ইউটিউবারকে ধরেছেন। সে ইউটিউবারদের প্রতি এবং কিছু পত্রপত্রিকার প্রতি তার নজর পড়েছে এবং সেগুলো সম্পর্কে তিনি ওয়াকিবহাল এটা বুঝিয়ে দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এটাও তিনি বলে দিলেন। যেটা নির্যাস যেটা বেরোচ্ছে, বাকি সব চর্চিত চর্বণ আগের বারেও হয়ে গেছে, যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে সেনাবাহিনী কিন্তু মুখোমুখি অবস্থান থেকে এতটুকু সরে আসেনি। গতকালকে বিকেলবেলাতে আমাদের সেনাপ্রধানের সঙ্গে ফের এক দফা কথা হয়েছে, উষ্ণ আদান প্রদান হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর কোন রকম নেই, বিরোধ নেই। একবারই ভারত বলে দিয়েছিল যে আমরা চাই না বাংলাদেশের মানুষের বুকে ভারতবর্ষের গুলি লাগুক, ফলে যা করতে হবে আপনাকেই করতে হবে। আমার মনে হয় তিনি আপডেট নিচ্ছিলেন কি হচ্ছে। নিশ্চয়ই ওয়াকারুজ্জামান বলেছেন এই আপডেট হচ্ছে। এদিকে কলকাতা, দিল্লিতে শেখ হাসিনাও অত্যন্ত তৎপর, তিনিও বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। আগেই বলেছি মোদীর সঙ্গে একটা টেলিফোনিক কথা হয়েছে তার। তারপর তিনি দলীয় কিছু নেতাদের সঙ্গে কথাবার্তা বলছেন। কোথায় বলছেন, কিভাবে বলছেন, কার মাধ্যমে হচ্ছে, এ নিয়ে আমি এখন কোনো কথা বলবো না। তবে কথাবার্তা তিনি বলছেন এবং তিনি গুটি সাজাতে শুরু করে দিয়েছেন। ইউনুসকে একটা কড়া বার্তা দিয়েছেন সেনাপ্রধান, ঠিক হয়ে যান, ঠিক হয়ে যান, এখনো সময় আছে, এরপরে আর সময় পাবেন না। অর্থাৎ সেনাপ্রধান পরিষ্কার একটা বার্তা দিলেন যে আমি যে কোনো অবস্থার জন্য তৈরি আছি। এই অবস্থানটা থেকে সেনাপ্রধানের মনে হচ্ছে যে খুব শিগগিরই একটা কিছু
ঘটতে চলেছে। এবং তিনি এও বলেছেন যে সারা দেশে সেনাবাহিনীর তৎপরতা বাড়াতে হবে, কোন রকম মব, কোনো ভায়োলেন্স এটা বরদাস্ত করা হবে না। যেখানেই মব দেখা যাবে সেখানেই ধরে ঠেঙাও, তুলে এনে ভরে দাও, ম্যাজিস্ট্রেসি পাওয়ার যখন আছে তুলে এনে ভরে দাও। এবং এই সমস্ত অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশে একটা নতুন ইকুয়েশন তৈরি হওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। আমার মনে হয়, আমার যা আন্ডারস্ট্যান্ডিং, যা দেখে টেকে মনে হচ্ছে, কথা শুনে মনে হচ্ছে, ওয়াকারুজ্জামান নিজের কর্তব্য স্থির করে নিয়েছেন। তিনি তার রোডম্যাপ ঠিক করে নিয়েছেন, কিভাবে তিনি কাজ করবেন, কিভাবে তিনি মানে কার সঙ্গে কথা বলবেন, কার সঙ্গে কথা বলবেন না, এগুলো তিনি ঠিক করে নিয়েছেন। তার ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবং সেনাপ্রধানদের কোন রকম মানে অন্ধকারে না রেখে ট্রান্সপারেন্সির মাধ্যমে পুরোটাই উনি ট্রান্সপারেন্সির সঙ্গে করছেন, যাতে কেউ না বলতে পারে যে আমি তো জানতাম না, আমাকে তো বলা হয়নি, এটা কেউ যাতে না বলে। আর ওপর তলায় বলা মানে আপনি ব্যাপারটাকে পার্কুলেট করে দিন, সবাইকে আপনি জানিয়ে দিন। তার জন্যই বলা হচ্ছে যে অধস্তন যে সমস্ত আপনার সেনাকর্মী রয়েছে তাদের সঙ্গেও আপনারা কথা বলুন। অর্থাৎ এই যে কথা আলোচনা হচ্ছে সেই আলোচনাটা আপনারাও ক্যান্টনমেন্টে ফিরে যান, ফিরে গিয়ে আপনারাও আলোচনাটা করুন। অর্থাৎ সেনাবাহিনীকে একজোট করা এবং তাদের মনোবলকে তুঙ্গে রাখা। অর্থাৎ বড় কিছু হওয়ার আগে যে জিনিসগুলো হয় সাধারণভাবে সেই জিনিসগুলো হচ্ছে। এখন সেটা কুয়ে পরিবর্তন হবে নাকি রাষ্ট্রপতির হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে, সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো আন্দাজ তো পাওয়া যাচ্ছে না। এখন সেটা ওয়াকারুজ্জামানই জানেন, আমরা বলতে পারবো না। ফলে কিছু একটা যে বড় হতে যাচ্ছে এবং তার জন্য খুব একটা সময় বাকি নেই। আর একটা চমকপ্রদ ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে একদিন যিনি বিপক্ষে ছিলেন একজন সেনাপ্রধান, যাকে পরবর্তী সেনাপ্রধান করার জন্য, নাম আমি ইচ্ছে করে উল্লেখ করছি না, যাকে পরবর্তী সেনাপ্রধান করার জন্য ইউনূস উঠে পড়ে লেগেছিলেন, তিনি এখন বুঝতে পেরে গেছেন তার পায়ের তলায় মাটি সরছে, মানে এই সরকারের পায়ের তলায় মাটি সরছে। তিনি এখন ওয়াকারুজ্জামানকে সব রকম সমর্থন জুগিয়ে যাচ্ছেন। প্রমাণাদি জোগাড় করা, কোথায় কি হচ্ছে খবরাখবর দেওয়া, তিনি এখন পুরোপুরি একদম ওয়াকারের কোয়ার্টারে সিং ভেঙে ঢুকে গেছেন। ফলে যেটুকু শত্রুতা বাইরে ছিল এবং শত্রুরা বাইরে ছিল তাদের সবাইকে নিজের কোয়ার্টারে ওয়াকারুজ্জামান ঢুকিয়ে দিয়েছেন। ফলে সেনাবাহিনীকে মানে কাজ করা এই মুহূর্তে ইউনূস সরকারের পক্ষে অসম্ভব। বিশেষ করে এখন যখন ইউনূস সরকারের পায়ের তলায় মাটি নেই এবং রাজনৈতিক দলগুলো কোনোভাবেই ঐক্যমত হচ্ছে না, তারা ইউনূস সরকারের পাশে সর্বাত্মকভাবে দাঁড়াচ্ছে না, যখন ইউনূস সরকার এবার কিন্তু মুখ থুবড়ে পড়ার মানে অবস্থায় চলে এসছে। এর মধ্যে শোনা যাচ্ছে উনি জাপান যাচ্ছেন $1 বিলিয়ন জোগাড় করার জন্য। ধার, আরে ধার করে কি আর চিরকাল সংসার চলে? নিজের দেশটাকে, রাষ্ট্রটাকে একেবারে গোল্লায় পাঠিয়ে দিয়ে ধারের ওপর বেঁচে থাকবেন? আর ধার কার কাছে চাইছেন? ধার চাইছেন এমন একটা দেশের কাছে যে চীনের শত্রু। চীন আর জাপান এই দুজন হচ্ছে চিরশত্রু, যেমন ভারত আর পাকিস্তান। তাহলে এবার চীন কি ভালোভাবে মেনে নেবে? এটা মেনে নেবে না। আমেরিকার সঙ্গে ভারতের এই সেনা করিডোর নিয়ে, আরাকান করিডোর নিয়ে লেগে গেছে। এবার চীনের সঙ্গে লাগবে এই 1 বিলিয়ন নিয়ে, চীনের সঙ্গে লাগবে। সব কটা কোয়ার্টারকে না খেপিয়ে দিয়েছেন আমাদের ইউনূস, প্রত্যেকটা কোয়ার্টারকে খেপিয়ে দিয়েছেন। যে কটা দেশ আছে পার্শ্ববর্তী সব কটা রাষ্ট্রকে উনি খেপাচ্ছেন। $1 বিলিয়ন কেন, 1 মিলিয়ন পাবেন না উনি। আমি বলে দিচ্ছি আপনাদের, উনি প্রতিশ্রুতি দিয়ে আসবেন, এসে গলা ফাটিয়ে সে কথা বলবেন, যদি ফিরে আসেন, যদি গলা ফাটিয়ে বলবেন, কিন্তু 1 পয়সাও কেউ দেবে না। এই যত প্রতিশ্রুতির গল্প আপনাদের শোনাচ্ছে না, 2045 সালে অমুক জায়গায় যাবে, তমুক জায়গায় যাবে, আগে তো যাক, আগে তো আজকে বাঁচি। ওদিকে মোদিজি গতকালকে বুঝে দাঁড়িয়ে একটা হুঙ্কার দিয়েছেন, রুটি খাচ্ছ খাও,
গন্ডগোল করলে আবার গুলি খাবে। অর্থাৎ শান্তিতে রুটি খাও, নইলে গুলি খাবে। এটা পাকিস্তানকে বলা হলেও উদ্দেশ্যটা কিন্তু বাংলাদেশের দিকেও আছে, যে চাল ডাল পাঠাচ্ছি এখনো পর্যন্ত, সেগুলো খাও, মালদামি যদি করো তাহলে গুলি খাবে। সেটা বাংলাদেশিরা, এই যত উচ্চিংড়ের দল আছে, তারা যত তাড়াতাড়ি বুঝতে পারে তত ভালো। ওদিকে পুশিন নিয়ে খুব গন্ডগোল চলছে। স্বরাষ্ট্র সচিব উনি যে উপদেষ্টা, তিনি বলছেন যে নিয়ম মেনে ওদেরকে ফেরত পাঠানো উচিত, পুশিন করা ঠিক নয়। এরা যারা এসছিল বাংলাদেশে বড় চোরা পথে ভারতে ঢুকেছিল, তারা কি নিয়ম মাফিক ঢুকেছিল যে তাদের নিয়ম মাফিক ফেরাতে হবে? এই ফেরাতে গিয়ে এক জায়গায় গুলি চলেছে। জানা যাচ্ছে চ্যাংড়াবাদা একটা কোন জায়গায় একজন চোরাপথে ঢোকার চেষ্টা করছিল, বিএসএফ বাধা দিয়েছে। তারপর গ্রামবাসীরা নাকি লাঠি ফাটি দিয়ে নাকি বিএসএফ এর উপর চড়া হয়েছে। বিএসএফ সরাসরি গুলি চালায়নি, এয়ার ফায়ার করেছে, তাতেই পালিয়ে গেছে। নইলে এখন তো শুট অ্যাট সাইট অর্ডার দেওয়া হয়েছে, সামনে পড়লেই গুলি চালিয়ে দেবে। 2-4টা লাশ পড়ে গেলে আর ওই অঞ্চল দিয়ে আর ঢুকবে না। আমার দেশটা হয়ে গেছে একেবারে খোলা মাঠ, যে পারবে ঢুকে পড়বে, আর আমি ফেরত পাঠাতে পারবো না। মজার কথা, আপনার বাড়িতে চুরি করতে ঢুকলো, চোরকে আপনি বাধা দিতে পারবেন না। এটা মজার কথা। বাংলাদেশে একটা অদ্ভুত একটা কাহিনী রয়েছে যে পুশিং করা যাবে না, সীমান্ত হত্যা করা যাবে না। তোমার লোক যদি সীমান্ত দিয়ে চোরাপথে ঢুকে দিলে গুলি খাবেই, তাদেরকে তুমি আটকাও। তোমার বিজেপি গুলো ওখানে রয়েছে করতে, লবেন চুষতে। তো যাই হোক, সেনাপ্রধান এখন তার জায়গায় দৃঢ় প্রতিজ্ঞ হয়ে রয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে। আর ইউনূস যদি বেশি ব্যাগরবাই করে, তাহলে ইউনূসের কপালে কিন্তু দুঃখ আছে, ইউনূসের পায়ের তলায় মাটিও নেই। এখন আরো কিছু আপডেট হোক, যদি হয় রাতে নিশ্চয়ই আপনাদের জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।